প্রেজেন্ট করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমার সাথে co-author হিসেবে ছিলেন সম্মানিত সারাবিতে হক ম্যাম, আমার থিসিস সুপারভাইজার, এবং এই পেপারটি মূলত আমার থিসিসের বা গ্র্যাজুয়েশন থিসিসের একটি পার্ট, যেটি মূলত স্টাডি অফ রেজিলিয়েন্স থ্রু ইন্ডিজিনাস নলেজ এন্ড অ্যাডাপ্টেশনস ইন নর্থ ইস্টার্ন হাওড়া এরিয়া অফ বাংলাদেশ, আ কেস স্টাডি অফ মিঠামণি কিশোরগঞ্জ। তো আপনারা বুঝতে পারছেন যে আমার স্টাডিটা বেসিক্যালি হাওড়া এরিয়ার উপর। যে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখি, যে নর্থ ইস্টার্ন হাওড়া এরিয়াতে কিন্তু একটি ইউনিক ট্যাপিস্ট্রি আসলে আমাদের কাছে প্রেজেন্ট করে। আমরা যদি দেখি যে হচ্ছে ওখানে ড্রাই সিজনে অর্থাৎ সামারে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ এবং সবগুলো কিন্তু ক্রপল্যান্ড, এবং আমরা জানি যে হচ্ছে বাংলাদেশের খাদ্যশস্য ভান্ডারের অন্যতম একটি লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ বা গ্রেটার ময়মনসিংহ যে অঞ্চলটা। এবং যখন আসলে রেইনি সিজন আসে তখন কিন্তু ওই জায়গাতে প্রায় 12 থেকে 15 ফিট পানি ওঠে, ফলে পুরো জায়গাটা একটা সাগরের মতো হয়ে যায়। বেসিক্যালি ওই সাগর থেকে সাগর হয়ে হাওড় শব্দটা কিন্তু এসেছে। আর বেসিক্যালি এই যে বৈশিষ্ট্য ওই জায়গার ল্যান্ড প্যাটার্ন বা ওই জায়গার ওয়াটার স্কেপে, সেই কারণে কিন্তু আমরা দেখতে পাই যে ওই জায়গায় একটা রোটেশনাল সিজনের ফলে ওদের যে প্রফেশনাল ফিল্ডে এবং ওদের যে লিভিং ফিল্ডেও কিন্তু একটা চ্যালেঞ্জ আসে। কারণ ওদের যে টেম্পোরারি যে সেটেলমেন্টগুলো থাকে এগুলো কিন্তু বন্যায় অনেক সময় ভেসে যায়, এবং অনেক সময় যারা আসলে 6 মাস ধরে কৃষি কাজ করছে ওদেরকে 6 মাস পরে কিন্তু অন্য কোনো প্রফেশন অর্থাৎ বোট মেকিং বা বোটম্যান হিসাবে বা জেলে হিসাবে ওদেরকে সুইচ করতে হবে। আমরা বেসিক্যালি এখানে যে রিসার্চ কোশ্চেনগুলো অ্যাকনোলেজ করার চেষ্টা করেছি যে ওই জায়গার যে ইন্ডিজিনাস যে নলেজগুলো ছিল, যে অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিসগুলো ছিল, সেগুলো আসলে কতটুকু এফিশিয়েন্ট ছিল এবং কিভাবে সেগুলো এখনো পর্যন্ত এফিশিয়েন্ট বর্তমানে যদি আমরা একটি পলিসি মেকিং করতে যাই বা কোনো একটি প্ল্যান করতে যাই। এবং আমরা মূলত আসলে যে রিসার্চ অবজেক্টিভগুলোকে ফোকাস করার চেষ্টা করেছি যে ওই জায়গার যে অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস বা লোকাল নলেজগুলোর একটা কমপ্লিট ডকুমেন্টেশন এবং ওই জায়গাতে আসলে রেজিলিয়েন্সটা কিভাবে ডেভেলপ করেছে ওইটার একটা এক্সপ্লেনেশন। এবং ফুল পেপারটি বেসিক্যালি হচ্ছে 3টা লেয়ারে এখানে ভাগ করেছি আমরা, সেটেলমেন্ট, হোমস্টে এবং হাউসহোল্ড। তো সেটেলমেন্ট লেয়ারে আমরা বেসিক্যালি প্ল্যানিং লেভেলে কিছু ইস্যুস, হোমস্টে এবং হাউসহোল্ড লেভেলে আমরা আরো মাইক্রো লেভেলে একটি হোমস্টে কিভাবে আসলে রেজিলিয়েন্সটা প্রতিভাস করছে সেটা আমরা এক্সপ্লেন করেছি। এবং সর্বশেষে আমরা একটি কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে প্রেজেন্ট এবং পাস্টে একটা তুলনা দেওয়ার চেষ্টা করেছি, এবং সবশেষে আমরা সাজেস্ট করেছি যে সেই নলেজগুলোকে কিভাবে ইউজ করে বর্তমান দিনে প্ল্যানিং সম্ভব। ওকে, আমরা যদি এবার রিসার্চ মেথডোলজি সেকশনে যাই, আমি একটু ফ্লোচার্ট থেকে ব্যাখ্যা করছি। আমি যখন সার্ভেতে গিয়েছিলাম ওখানে যে কালেকশন অফ ডাটাগুলো আমি করেছি, বিশেষত সেমি স্ট্রাকচার ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, ওই জায়গায় যে লোকাল কমিউনিটির সাথে 1-to-1 বেসিসে কিংবা গ্রুপ বেসিসে আলোচনা করে, এবং একই সাথে ওখানে আমি থেকেছিলাম এবং দেখেছিলাম যে ওই জায়গার আর্কিটেকচারটা কিরকম, এবং আমি হচ্ছে বোঝার চেষ্টা করেছিলাম যে ওই জায়গার মানুষ আসলে কিভাবে এটার সাথে খাপ খাইয়ে নিচ্ছে, অ্যাডাপ্টিভ হচ্ছে। এবং একই সাথে হচ্ছে হাওড়া অঞ্চলের উপর এক্সিস্টিং যে লিটারেচারগুলো আছে, এক্সিস্টিং যে রিসার্চ পেপারগুলো আছে সেগুলো এক্সটেন্সিভ স্টাডি করে, এবং একই সাথে আমার ফিল্ড সার্ভে, ভিজুয়াল রিসার্চ এবং অ্যাবজেক্ট ইন্টারভিউ থেকে ডাটাগুলোকে একত্র করে আমি আমার অ্যানালাইসিস করেছি, আমি আমার ফাইন্ডিংসগুলোকে শো করেছি, এবং সর্বশেষে আমি কিছু রিকমেন্ডেশনস দিয়েছি। এবং মূলত ওখানে মেনলি ডকুমেন্টেশন করার সময় আমরা ফটোগ্রাফিক এবং ভিডিওগ্রাফিক ডকুমেন্টেশন করেছি, এবং একসাথে হচ্ছে সেটেলমেন্ট ম্যাপিং, সোশ্যাল ম্যাপিং এবং এনভায়রনমেন্টাল ম্যাপিং গুলো আমরা প্রিপেয়ার করেছি, যাতে ওই জায়গার কোত্থেকে আসলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলো আসছে, ন্যাচারাল রিসোর্সের উৎসগুলো কি কি এবং তারা আসলে কি কি টেকনিক ইউজ করছে সেগুলোর কমপ্লিট একটা ইভালুয়েশন আমরা করতে পারি। এবং সবশেষে আমরা আসলে কালেক্টেড ডেটাগুলোর একটা ওকে। এরপর আমরা যদি হচ্ছে ওই জায়গার প্রোফাইলটা দেখি, যে হাওড়া অঞ্চলটা অর্থাৎ আমার যে রিসার্চ সাইটটা ছিল মিঠামণি উপজেলা, কিশোরগঞ্জ জেলা মিঠামণি উপজেলা, যেটি প্রায় 222 স্কয়ার কিলোমিটারের একটি এলাকা, এবং ওখানে প্রায় জনসংখ্যা 1,22,000-এর উপরে, 50% উইমেন এন্ড 50% মেন। এবং ওখানকার যে ইকোসিস্টেম লিভলিহুড সেটি আগেই বলা হয়েছে। এখানে জিআইএস ম্যাপিং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওটার ল্যান্ডের যে হাইট, যে লেভেলগুলো, এবং আমরা দেখতে পাচ্ছি পুরো অঞ্চলটি কিন্তু একটি নদী বিধৌত অঞ্চল, এবং এই অক্সফোর্ড লেকের মাধ্যমে কিন্তু এই ফুল মিঠামণি অঞ্চলটি কিন্তু 3 দিক থেকে জলবেষ্টিত হয়ে আছে, যেটা কিন্তু রেনি সিজনে একেবারে একটা দ্বীপের মতো, চাঙ্কের মতোই আসলে হয়ে যায়। ওকে, আমরা যদি রেজাল্টস এন্ড ফাইন্ডিংসে যদি চলে যাই, লেয়ার 1 বা সেটেলমেন্ট লেভেলে আমরা দেখব যে হচ্ছে হাওড়া বেসিকটা আসলে কিভাবে ফর্মেশন হয়।
আমরা জানি যে অনেক লাখ বছর আগে যখন ইন্ডিয়ান প্লেটটা যখন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিয়েছিল, ওটার সাবডাকশনের ফলে কিন্তু দ্য গ্রেটার ময়মনসিংহ, সুনামগঞ্জ বা কিশোরগঞ্জের যে হাওর বেসিনটা আসলে সৃষ্টি হয়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে রাইট নো এভারেজ 49 ফিট হাইটে ছিল, খুবই লো ল্যান্ড, এবং খোলাউত্রা, নরসিংহ বা ধনু ইত্যাদি রিভারের সেডিমেন্টেশনের ফলে কিন্তু আস্তে আস্তে যে হাওর অঞ্চলগুলো কিন্তু আসলে সৃষ্টি হয়েছিল এই জায়গায়। এবং আমরা যদি দেখি যে সেটেলমেন্ট যে প্যাটার্নটা, সেটেলমেন্ট প্যাটার্নটা এখানে আমি আসলে ইউরো করে আমি ডেজিগনেট করেছি। আমরা দেখবো যে হচ্ছে ওয়াটার অ্যাপ্রক্সিমিটি, অর্থাৎ যে সেটেলমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ওয়াটারের বেশ কাছে বা ওয়াটারের পাশে, এবং লিনিয়ার সেটেলমেন্টগুলো কিন্তু এখানে বেশ হচ্ছে প্রাধান্য পাচ্ছে, কারণ লিনিয়ার সেটেলমেন্ট গড়ে তোলা একটু অপেক্ষাকৃত ইজিয়ার, ওখানে সার্কুলেশনও ইজি। এবং আমরা আরো দেখতে পাই যে হচ্ছে টেম্পোরারি সেটেলমেন্টগুলো অনেকাংশে একটু লো ল্যান্ডে হচ্ছে তৈরি করা হয়েছে, এবং যখন আসলে বন্যার পানি যখন এসে যায় তখন ওরা হাইল্যান্ডে শিফট করে, এবং অপেক্ষাকৃত যেগুলো পার্মানেন্ট যে সেটেলমেন্টগুলো ওগুলো কিন্তু আসলে আপার ল্যান্ডেই তৈরি করা হয়। এবং যেহেতু হচ্ছে বর্ষাকালে সমগ্র অঞ্চলটি অর্থাৎ হাইল্যান্ডগুলো কিন্তু একেবারে দ্বীপের মতো হয়ে যায়, ফলে ওখানে কিন্তু ক্লাস্টার সেটেলমেন্ট আসলে খুবই বেশি আমরা দেখতে পেয়েছি। আমরা ওই জায়গায় আরো স্টাডি করে দেখলাম যে ওই জায়গায় ইন্ডিজিনাস ভাবে ওরা হাতি ফ্লাড স্কিম নামে একটি স্কিম ওরা ইউজ করে, যে ওরা আসলে আন্দাজ করে যে প্রিভিয়াস সেশনের বা হচ্ছে আগের সিজনের যে রেডি সিজন ওখানে পানি কত ফিট উঠেছিল, ওইটার উপর ভিত্তি করে ওরা কাদামাটি দিয়ে একটি মাউন্টের মতো বানায়, যে মাউন্টটাকেই ওরা আসলে বলছে হাতি, এবং ওইটার উপরে কিন্তু তারা তাদের সেটেলমেন্ট গুলো আসলে বানায় যাতে পানি এসে যাতে ভাসিয়ে নিয়ে চলে না যায়। এবং ওই হাতির যে এমবেডমেন্টে তারা বাঁশ বা বিভিন্ন ন্যাচারাল যেসব সোর্সগুলো নিয়ে এমবেডমেন্টটাকে স্ট্রেংথেন করে যাতে মাটিটা যাতে ক্ষতি যাতে না যায়। এবং এখানে যদি আমরা দেখি যে এই যে রিলেশনশিপ উইথ ওয়াটার এন্ড ন্যাচারাল বাফারিং, এখানে যে বাড়িগুলো আছে একেবারে লিনিয়ার সেটেলমেন্ট, এবং বাড়িগুলোর ডিরেকশনও কিন্তু খুবই লিনিয়ার, খুবই সিম্পল, এবং ওয়াটার অ্যাপ্রক্সিমিটি প্রত্যেক বাড়ি থেকে কিন্তু আসলে ওয়াটারের যে যাওয়া আসা, কারণ ওদের লিভলিহুড বলে বা ওদের সবকিছু বলে, যদিও এখানে ওয়াটার ইজ এ ভেনাস বাট ওয়াটার ইজ এ ডমিনেন্ট ফিচার হিয়ার অলসো। সো ওয়াটার অ্যাপ্রক্সিমিটি ওদের যে সেটেলমেন্টের একটা মুখ্য বৈশিষ্ট্য। এবং আমরা যদি দেখি যে বাফারিংটা, ওরা আসলে লোয়ার জোনগুলোতে একটু ওয়াটার লাভিং প্ল্যান্ট বা জলপদ্ম ইত্যাদি উদ্ভিদ ওরা ইউজ করে, এবং একটু হায়ার ল্যান্ডে গিয়ে খিজুর, করজ, তমাল, বরুণ ইত্যাদি ওয়াটার লাভিং বা ওয়াটার ফিলিং প্ল্যান্ট ওরা ইউজ করছে। এবং আরেকটু উপরের দিকে গিয়ে ওরা ডিপ রুটেড প্ল্যান্টস গুলো যেমন কোকোনাট, চারু, রেন্টি ইউজ করছে, যাতে যে সয়েলটা ওটা যাতে ইরোশন হয়ে যাতে না হয়, যাতে ইরোশন যাতে না হয় এবং সেটেলমেন্টটা যাতে স্থায়ী থাকে। তো এটা হচ্ছে আমি ওখানে গিয়ে দেখতে পেয়েছিলাম, সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। এবং আমি যদি ওই জায়গার স্পেসিফিকটা একটু দেখি, যে ওই জায়গার ম্যাক্সিমাম হাউস কিন্তু ইস্ট ওয়েস্ট ইলংগেটেড, কারণ ওই জায়গার কিছু লোকাল ওয়ার্ড আছে একটু বলি, ওরা ঝড় বাতাসকে বা ঝড় বাতাস অন্যায় করে আফালো বলে, এবং খুবই ঝড় বাতাসকে ওরা বলে পাও বাতাস, যেটা বেসিক্যালি নর্থ সাউথ ডিরেকশন থেকে আসে, আর একটু মৃদু বাতাসকে ওরা বলে লিলো বাতাস। তো বেসিক্যালি যেহেতু নর্থ সাউথ থেকে ঝড় বাতাসটা আসছে, আমার হাউসগুলো যদি নর্থ সাউথ যদি ইলংগেটেড হয় তাহলে কিন্তু আমাকে খুব বেশি রেজিস্ট্যান্স ফেস করতে হবে। তো সেটার জন্য ইস্ট ওয়েস্ট ইলংগেটেড, ম্যাক্সিমাম হাউস ইস্ট ওয়েস্ট ইলংগেটেড থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিচেন এবং টয়লেটটা বাইরে থাকে, এবং বেসিক্যালি দুইটা মানে হচ্ছে একটা হচ্ছে লিভিং কোয়ার্টার এবং একটা হচ্ছে কোর্টিয়ার, এই দুইটা কোয়ার্টারে বিভক্ত থাকে ওদের রেসিডেন্সটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন চারদিকে পানি দ্বারা বেষ্টিত হয়ে যায় তখন কিন্তু এক একটা সেটেলমেন্ট বা এক একটা হাউস হোল্ড কিন্তু বা এক একটা হোমস্টে কিন্তু লাইক এক একটা প্ল্যানেটের মতো আচরণ করে, এবং ওরা কোর্টিয়ার ওপেন স্পেস গুলোকে ওরা গোলা বা হচ্ছে খড় বা বিভিন্ন কিছু রাখার জায়গা হিসেবে ইউজ করে। এবং অনেক সময় কোর্টিয়ার গুলোকে কিন্তু ওরা টেম্পল হিসেবে ইউজ করে, বা যেখানে ধরেন যে মানে যখন চারদিক থেকে যখন পানিবন্দী হয়ে যায় ওদের আর কোথাও যাওয়ার জায়গা নেই বা বিনোদনের কোনো উৎস নেই, ওখানে অনেক সময় বিভিন্ন ওরা প্রোগ্রাম কিন্তু আয়োজন করে, যাত্রাপালা প্রোগ্রাম বিভিন্ন রকম আয়োজন করে। আমরা এবার যদি যদি দেখি যে হাউস যে টপোলজিস গুলো, ওখানে বেসিক্যালি স্ট্যান্ডার্ড হাউস আমি দেখেছি, ওরা মাটি থেকে প্রায় 1.5 ফিট থেকে 2 ফিট লেভেলে উঠিয়ে ওরা একটা আর্থের মাউন্ট প্রস্তুত করে, যেটাকে বলছে স্ট্যান্ডার্ড হাউসিং, কারণ ওখানে পানির উপরে ওঠার একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলিয়ে ওরা আসলে হচ্ছে স্ট্যান্ডার্ড হাউসটা ওই অঞ্চলে বেশি দেখেছি, এবং যেটি পুরোপুরি কিন্তু একটি আর্থের হাউস। এবং যেহেতু মিঠা বন নামটা কিন্তু এসেছে মিঠা বন থেকে, কারণ মিঠা বন
জায়গাটা কিন্তু পুরোপুরি ওখানে খাগড়া, তারপর বিভিন্ন রকম নলখাগড়া, বাঁশ ইত্যাদি ওখানে কিন্তু অনেক বেশি হয়। ফলে ফুল টু ফুল লোকাল ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ওদের ঘরের চালাটা তৈরি, যদিও রিসেন্ট টাইমসে টিন ইউজ করা হচ্ছে অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল। এবং ওই জায়গার কিন্তু আমি যেটা দেখেছি যে ওই জায়গার যারা আদি বাসিন্দা হাজং এবং গারোরা, ওদের যে ঘর বা চাংঘর, ওটার থেকে ইন্সপায়ার হয়ে কিছু আর্কিটেকচার ডেভেলপ করেছে, যেগুলো হচ্ছে আসলে টেম্পোরারি ক্যাটল রাখার স্থান বা খাদ্য সংযোগ স্থান হিসেবে আসলে ব্যবহার করছে। আমরা পরবর্তীতে হচ্ছে সেকশনে আসলে ব্যাপারটা দেখছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাউস, যেটা হচ্ছে আর্থেন হাউস, এবং ওরা হচ্ছে এই চাম হাউসের মতো দেখতে একটা স্ট্রাকচার ওরা আসলে ইউজ করছে, যেটা আসলে হচ্ছে একটা প্যাভিলিয়ন টাইপের স্ট্রাকচার। এবং অনেক ক্ষেত্রে কিন্তু ওরা এই পাড়গুলোতে কিন্তু কিছু ন্যাচারাল বাফারিং টেকনিক ইউজ করে, যেটা আমরা পরের স্লাইডে দেখবো, যে ফেন্সিং ট্রিটমেন্ট উইথ বাফারিং সেটেলমেন্টস। ওরা কিন্তু চারদিক থেকে বাঁশ, বেত ইত্যাদি দিয়ে কিন্তু একটা আয় বা খায় দেয়, যেটা করে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে, এবং বাঁশটা কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যে আরাবাস। এবং ওরা ওই আরাবাসের মধ্যে বিভিন্ন রকম কচুরি পানা এবং স্ট্রো ইউজ করে, যাতে পানিটা যাতে শুষে নেয় এবং পানিটা যাতে হিট না করে, যাতে সেটেলমেন্টে যাতে ফাঁসিয়ে নিয়ে যেতে না পারে, আমরা যেটা আসলে ছবি দেখতে পাচ্ছি। এবং এছাড়াও ওই জায়গায় আমি দেখেছি যে হচ্ছে চাইল্ডা ঘাস নামে একটা ঘাস ইউজ করা হতো, যেটা কিন্তু আসলে একটা ওয়াটার রিপেলেন্ট এবং মাটিটাকে ধরে রাখে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ঘাসটা আসলে এখন এক্সটিংক্ট। আমি যখন গিয়েছি ওরা নিজেরাও বলছে যে এই ঘাসটা কেন হয় আমরা জানি না, ওরা হচ্ছে নিজেরাও আসলে বলতে পারছে না, বাট এই ঘাসটা কিন্তু আসলে একটি লোকাল ম্যাটেরিয়াল, একটি ন্যাচারাল ম্যাটেরিয়াল, যেটি ওদের আর্কিটেকচারে খুবই প্রমিনেন্ট ছিল। নেক্সট স্লাইডে আমরা যদি দেখি যে হাউস হোল্ড লেভেলে যে ওদের যে বায়ু বাতাস, যেটা আমি একটু আগে বললাম, ওইটাকে আসলে মোকাবেলা করতে ওরা ঘরের চালটা একেবারে মাটির কাছে নিয়ে এসে ওরা আসলে বিল্ড করতো। এরকম একটু সেমি সার্কুলার টাইপের একটা প্যাটার্ন আমি দেখেছি। এবং ওদের হচ্ছে নিজস্ব লোকাল কিছু নামও আছে, দরং, দেউরি, যেটাকে ওরা বলে দরজা হিসাবে, জারর, জাফি, ওদের কিছু ডেকোরেটিভ ফ্রিঞ্জ আছে। এবং ওরা এরকম ছাপি টাইপের ইউজ করতো বেসিক্যালি উইন্ড ফ্লোটাকে অ্যাকনোলেজ করার জন্য। এবং ওই জায়গায় কিন্তু কিছু ছাপর নামে এক ধরনের লোকাল কমিউনিটি ছিল, যেহেতু ওই জায়গায় অনেক কাঠ হতো, অনেক গাছের বন ছিল, তো ওই জায়গায় ওরা কিন্তু ঘরের যে পিলার গুলো বা দরজাগুলো এবং ফুল যে ফর্ম ওয়ার্ক এবং অনেক সময় পুরো দেয়ালটাও কিন্তু ওরা কাঠ দিয়ে তৈরি করা হতো। বাট ওইটা এখন আসলে আর খুঁজে পাওয়া যায় না। যেটা আসলে খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে জুড়িদের ঘর টাইপের যে স্ট্রাকচার গুলো, সেগুলো খুঁজে পাওয়া যায়। আর এক ধরনের স্ট্রাকচার আছে জলটুকি ঘর, যেটা আসলে ওরা ওয়াটারের কাছে ওরা বিল্ড করতে, বাট ওটা আসলে এখন পর্যন্ত কোনো ফিজিক্যাল কোনো এভিডেন্স নেই। এখন আমি যদি দেখি যে ওই জায়গার যে কারেন্ট চ্যালেঞ্জ গুলো কি কি, আমরা দেখবো যে অলরেডি যে ওই জায়গার যে ট্র্যাডিশনাল যে প্র্যাকটিস গুলো, সেগুলো কিন্তু জেপার্ডিতে আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু ডিক্লাইন হয়ে হারিয়ে যাচ্ছে। এবং ওই জায়গার যে এনভায়রনমেন্টাল যে হারমোনিটা আছে, ওইটা কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে। ফলে আমরা কিন্তু হচ্ছে বায়োডাইভার্সিটির যে সেফগার্ডিংটা, ওটা কিন্তু আমরা দিতে পারছি না। একটা ফ্র্যাজাইল একটা ইকোসিস্টেম আসলে ডেভেলপ হচ্ছে। আমি যে হাতি স্কিমটার কথা বলেছিলাম, ওটা কিন্তু একেবারে আসলে এখন আর হচ্ছে দেখা যায় না, কারণ একটা পপুলেশন ডেনসিটি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে হচ্ছে বর্তমান দিনে যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দিয়ে ঢাকা চিটাগংয়ে বাড়ি নির্মাণ হবে, সেই একই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দিয়ে যদি ওখানে নির্মাণ হয়, সেটা আসলে কতটুকু ওই জায়গাটাকে সাস্টেইনেবল করবে, কতটুকু ওই জায়গার যে লোকালিটির জন্য রেজিলিয়েন্ট হবে, সেটা কিন্তু এখানে একটা কোশ্চেন সৃষ্টি হচ্ছে। এবং একই সাথে হচ্ছে যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের ফলে ওয়াটার লেভেলটাও কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর বছর কিন্তু বাড়ছে। এবং একই সাথে হচ্ছে ইম্প্যাক্ট অ্যানালাইসিসে গিয়ে যদি আমরা যদি দেখি যে সাস্টেইনেবল যে লোকাল ম্যাটেরিয়াল, যেটা ওই জায়গায় অনেক বেশি হয়, ওটা কিন্তু এখন ইউজ করা হচ্ছে না। কংক্রিট বা ইট, এগুলো অনেক বেশি ইউজ দেখতে পাচ্ছি। এবং একটা মানে কোনো প্ল্যানিং ছাড়া বাড়িঘরের ফলে এবং ওভার ফিশিং বা কেমিক্যাল ম্যানুয়ার্সের ফলে কিন্তু ওই জায়গার অনেক ন্যাচারাল ঘাস কিন্তু অলরেডি এক্সটিংক্ট। অর্থাৎ ওই জায়গার যে ফ্র্যাজাইল ইকোসিস্টেম, সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে। এবং আমরা সবাই জানি যে একটা হেলদি ইকোসিস্টেম কিন্তু রিডিউস করতে পারে, যে ন্যাচারাল হ্যাজার্ডগুলোর যে ইম্প্যাক্টটা কিন্তু রিডিউস করতে পারে। তো সেটা কিন্তু আসলে এখন আমরা দেখছি না। ফলে আমরা যে রিকমেন্ডেশনসে গিয়েছি সেটা হচ্ছে রিভাইটালাইজিং হার্টিকালচার, অর্থাৎ ওরা মাউন্ট তৈরি করে যে আর্কিটেকচারের যে প্র্যাকটিসটা, ওইটাকে আমরা যদি রিভাইটালাইজ করতে পারি সামহাউ, এবং একই সাথে আমরা যদি মডার্ন ম্যাটেরিয়ালের সাথে সাথে কিছু সাস্টেইনেবল ম্যাটেরিয়াল বা ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল যদি আমরা ইউজ করতে পারি, যেগুলো কিন্তু অলরেডি লোকালি ওই জায়গায় হচ্ছে এবং হয়। এবং একই সাথে হচ্ছে একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট যে সলিউশনস, যেমন হচ্ছে জাতিসংঘ ইউনিসেফ যেটা বলেছে যে ন্যাশনাল এন্ড লোকাল অথরিটিজ আর বেটার ইকুইপড টু প্রোটেক্ট দ্য সারাউন্ডিংস। অর্থাৎ ওই জায়গার যে লোকাল যে নলেজগুলোকে, এগুলোকে নেগেট না করে, ওই জায়গার যে অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিগুলোকে নেগেট না করে, কিভাবে এগুলোকে ইন্টিগ্রেট করে ইমপ্লিমেন্ট করে আমরা একটা ইন্টিগ্রেটেড সলিউশন আসতে পারি মডার্ন ইঞ্জিনিয়ারিং সলিউশনের সাথে, ওটা যদি আমরা দেখতে পারি,
আই হোপ আমরা একটি বেটার প্ল্যানিং আমরা ডেভেলপ করতে পারি। এটি ছিল মূলত আমার পেপারের মূল উদ্দেশ্য। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটেশন। কারো কোনো কোশ্চেন যদি থাকে, এখন আমরা কোশ্চেন এর জন্য একটু ওপেন করে দিই। আছে? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, এটা একটু যদি ক্লিয়ার করেন তাহলে ভালো হয়। একটা হচ্ছে, আমি এই স্টাডিটার স্কেলটা বুঝতে পারিনি। এখানে স্কেল সম্পর্কে কোনো উল্লেখ নাই। লাইক এটা কি কোনো স্কিল লেভেল, এটা কি সেটেলমেন্ট লেভেল, নাকি একটা ভিলেজ লেভেল? কোন লেভেলের অ্যাডাপ্টেশন স্কিল নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলছি, এই জায়গাটা ক্লিয়ার না। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে ইন্ডিজিনাস নলেজের কথা বলা হয়েছে, আবার কথা প্রসঙ্গে আমি প্রেজেন্টেশনে শুনলাম হাজো বা এদের কথাও বলা হচ্ছে। তাহলে কোন ধরনের ইন্ডিজিনাস কমিউনিটি নিয়ে আসলে কথা বলা হচ্ছে? কারণ এক ইন্ডিজিনাস কমিউনিটির এক ধরনের বিল্ড স্ট্রাকচার আমরা দেখি, বা তাদের স্কিল এক এক রকমের আমরা দেখি ইন্ডিজিনাস নলেজের ক্ষেত্রে। দুটার স্কেলটা আসলে কি, মানে কোন ধরনের কমিউনিটি নিয়ে কথা বলা হচ্ছে, কোন স্কেলের অ্যাডাপ্টেশন ইমপ্লিমেন্টেশনের কথা বলা হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ কোশ্চেনের জন্য। আমি বেসিক্যালি আমাদের যে পেপারটা, এটা হচ্ছে স্কেলটা যদি আমি বলি, আমি যে সার্ভে করেছিলাম একটি রিজিওনাল স্কেলে, অর্থাৎ মিঠামইন উপজেলাকে নিয়ে, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলাকে নিয়ে। কিন্তু কিশোরগঞ্জ অঞ্চলের যে ল্যান্ডস্কেপ বা ওয়াটার স্কেপটা কিন্তু দ্য গ্রেটার ময়মনসিংহ অঞ্চল, সুনামগঞ্জ অঞ্চল, একটা সমগ্র অঞ্চলটি কিন্তু আসলে এটা ধারণ করে। এবং আমি এটা দেখিয়েছি যে আমি আসলে মানে আমার যে মানে ফুল যে পেপারটাকে আসলে কিন্তু সেটেলমেন্ট লেভেল, অর্থাৎ একটা ব্রডার লেভেল, এবং আমি কিন্তু পরে আরো মাইক্রো লেভেলে গিয়েছি, হোম স্ট্রিট লেভেলে গিয়েছি, এবং এরপরে কিন্তু হাউসহোল্ড লেভেলে গিয়েছি। তো আমি চেষ্টা করেছি যে একটা হচ্ছে টোটালি একটা কভার করার জিনিসটা, মানে এক্সপ্লেনেশনটা কভার করার। আর হাজংয়ের যে ব্যাপারটা, সেটা বেসিক্যালি হচ্ছে ওখানে যে আদি যারা নিবাসী ওরা ছিল হাজং, ওখানে যারা আদি নিবাসী ওরা ছিল হাজং, কিন্তু পরবর্তীতে কিন্তু মোগল আমল ওরা আসলে শিফট করে ফেলে। কিন্তু ওদের যে আর্কিটেকচারাল যে প্র্যাকটিসটা, সেটার একটা ছাপ, একটা ট্রেস কিন্তু আসলে রয়ে যায় ওই জায়গায় পরবর্তীতে যারা আসলে আসে। ওইটাই বলতে চেয়েছিলাম। ফলে ওগুলো কিন্তু আসলে, কারণ ইন্ডিজিনাস নলেজ গুলো তো আসলে হাজার বছরে অনেকগুলো জাতি অনেকগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসলে ডেভেলপ করে। তো ফলে হাজংয়ের মানে হাজংয়ের যে হাউসিং যে টপোলজি, ওইটার একটা প্রভাব কিন্তু আমরা ওই জায়গায় ইন্ডিজিনাস হাউসিং টেকনিকের উপর আমরা দেখতে পাই। আচ্ছা, বেসিক্যালি এটা স্যার আমার আন্ডারগ্রাজুয়েট থিসিসের একটি অংশ ছিল। তো স্যার আমি স্যার বেসিক্যালি একটা কালচারাল সেন্টার ডিজাইন করেছিলাম, ওই জায়গায় যে কালচারালটাকে এক্সপ্লেন করে। তো আমি যখন সার্ভে করতে গিয়েছিলাম, আমি কিছু ডেটা কালেকশন করেছিলাম, ওইটার ভিত্তিতে বেসিক্যালি একটা পার্ট নিয়ে এই পেপারটা। জি, এই ধরনের স্ট্রাকচারটা কিন্তু আসলে মানে বেশ কম। ওরা হচ্ছে জলটুঙ্গি ঘর নামে এক ধরনের ঘর হচ্ছে তৈরি করে। এটা অনেক সময় এরকম বাঁশ দিয়ে অনেক সময় ওরা তৈরি করে, অনেক সময় ইটেরও তৈরি করে, যারা একটু ফাইন্যান্সিয়ালি কেপেবল। বাট এই ধরনের স্ট্রাকচার কিন্তু আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমিও যখন গিয়েছিলাম, আমি হুট করে দেখে আসলে জিনিসটা তুললাম। বেসিক্যালি হচ্ছে মানে এটা আসলে ওয়াটার থেকে হাইটে নির্মাণ করা হয়। এই যে আমরা এই ওয়াটার লেভেলটা দেখতে পাচ্ছি, যেটা প্রায় 10 থেকে 12 ফিট পায়, ওটার উপরে উঠে কোনো অনেক সময় ক্যাটল রাখে বা কোনো খাদ্য শস্য জমা করে রাখে, বা অনেক সময় ওখানে মানে একটা ওপেন প্যাভিলিয়ন হিসেবে ইউজ হয়। স্যার, কারণ কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। বিজনেসটা ফলো না করে নর্মাল
রেশিওটা কিরকম, মানে এরকম স্ট্রাকচারগুলো বলছে নাকি ফুললি আমাদের কাছে চলে আসছে, এটা মানে রেশিওটা মানে আনুমানিক একটা বলবো। স্যার আমি ওখানে গিয়ে স্যার যেটা দেখতে পেয়েছিলাম যে এখন কিন্তু আসলে মানে সাস্টেনেবল যে ম্যাটেরিয়ালের ইউসেজটা বলতে গেলে একেবারেই নেই। ফুল টু ফুল আসলে প্রি কংক্রিট স্ট্রাকচারই সবকিছু আসলে ডেভেলপ হচ্ছে। তো আমি স্যারটাকে মানে অ্যাকনোলেজ করার জন্য যে আমরা যেন লোকাল নলেজটা কে যেন ভুলে না যায়, আমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং সলিউশন অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যেন আমরা যেন লোকাল নলেজটাকে যেন নেগেট না করি, সেটি ছিল রিসার্চ পেপারের মেইন ফোকাস। হ্যাঁ স্যার মানে এই আইবান হচ্ছে বাস না আইবান হচ্ছে চাইনা গাড়ি প্রচুর কারণ দিয়ে তো চাইনা গাড়ির কাজ হবে। হ্যাঁ স্যার, মানে স্যার অনেক কিছু স্যার ডিক্লাইন হয়েছে এবং আমরা যদি স্যার এখন যদি সচেতন না হই এই নলেজগুলো বা এই যে ন্যাচারাল এলিমেন্টগুলো আরো ডিক্লাইন হবে এবং তখন কিন্তু এটা আসলে হচ্ছে খুব একটা রেজিলিয়েন্সি ডেভেলপ করবে না। অলরেডি আগে যে রেজিলিয়েন্সটা ছিল সেটা কিন্তু অনেকাংশে এফেক্টেড। তো সময় থাকতে আসলে আমাদের সেটাকে অ্যাকনোলেজ করা উচিত, যতটুকু সম্ভব এটাকে কনজার্ভ করা উচিত। ম্যাম এক্সিস্টিং যে হচ্ছে পাড়াগুলোর আমি গুগল ম্যাপ থেকে এগুলোকে পরে হচ্ছে ড্রয়িং করেছি, এক্সিস্টিং যে পাড়াগুলোর যে ড্রয়িং এটাই। হ্যাঁ স্যার আর্ট মাউন্টটা হচ্ছে বন্ধ করে দিচ্ছে কারণ এটাতে আসলে মানে একটা সময় লাগে এবং এবং যেটা বলছি যে এখন কিন্তু একটা মানে ওয়েদার প্যাটার্নটা কিন্তু আসলে মানে একটা আনপ্রেডিক্টেবল, কখন হাইটটা 12 ফিট হবে কিংবা 15 ফিট হবে এটা কিন্তু আসলে এখন আর বলা যাচ্ছে না, কারণ ফুল ওয়েদার মানে ক্লাইমেট চেঞ্জিং এর একটা ইস্যু আছে এবং একই সাথে হচ্ছে যে ওই জায়গায় পপুলেশন ডেনসিটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তো ওইটার ফলে মানে ওইটাকে কাউন্টার করতে পারছি কিন্তু এই কারণে বেসিক্যালি হাতি স্কিমটা আসলে এখন আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে। হাতি মানে